তিনি লিখেছিলেন, তুমি কাঁদছো কেন গো? কেঁদে কি হবে? আমার দিকে চেয়ে দেখো, আমি তো কাঁদি না। ওরা আমার ছেলেটাকে মেরেছে হিরোশিমায়, আমার মাকে খুন করেছে জেরুজালেমের রাস্তায়, আমার বোনটা এক সাদা কুত্তার বাড়িতে বাদী ছিল, তার প্রভু তাকে ধর্ষণ করে মেরেছে আফ্রিকাতে, আমার বাবাকে হত্যা করেছে ভিয়েতনামে, আর আর আমার ভাই তাকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে ওরা, কারণ সে মানুষকে ভীষণ ভালোবাসতো। বাইরে এক আদিম অন্ধকার, নিস্তব্ধতাকে চিরে মাঝে মাঝে ভেসে আসছে বুলেটের চিৎকার আর একদল জানোয়ারের পৈশাচিক উল্লাস। একটা একটা জীর্ণ স্যাঁতস্যাঁতে বদ্ধ প্রকোষ্ঠে ১৯ জন মানুষ নিঃশ্বাস চেপে মৃত্যুকে গুনছে। এর মধ্যে শুরু হলো এক সন্তান সম্ভবা নারীর প্রসব বেদনা। চারদিকের কুটিল নিস্তব্ধতা ভেঙে এই পৃথিবীতে আসতে চাইল এক নিষ্পাপ প্রাণ, কিন্তু কিন্তু তার কান্নার শব্দ মানে বাইরে উৎপেতে থাকা হায়নার কাছে নিজেদের অস্তিত্বের জানান দেয়া। বাঁচার এক অমানবিক তাড়নায় নিজের মানুষরাই শিশুটির গলা চেপে ধরল। পৃথিবীর আলো দেখার আগেই এক বীভৎস অন্ধকার দেখে শিশুটি আর তার মা পাড়ি জমালো অজানায়। মৃত নারীর স্বামী চিৎকার করে কাটতে চাইলেন, কিন্তু তার দুহাত দিয়ে নিজের মুখ চেপে ধরলেন প্রবল আক্রোশে, কারণ তখন কান্নাও ছিল এক ভয়ঙ্কর অপরাধ। এটা কোনো অতিপ্রাকৃত বা ভৌতিক গল্পের দৃশ্য নয়, এটা জহির রায়হানের কালজয়ী উপন্যাস আর কতদিনের এক নিপুণ রূপক। এই হাড়হিম করা দৃশ্যের স্রষ্টা জহির রায়হান নিজেই ছিলেন এক জীবন্ত রূপক, যিনি রাজনীতির ভাষাকে স্লোগান দিয়ে মুক্তি দিয়ে অনুবাদ করেছিলেন তার মস্তিষ্ক, কলম আর ক্যামেরায়। তিনি ছিলেন এমন এক কারিগর যিনি জানতেন কিভাবে একটি কলমকে তলোয়ারে আর একটি ক্যামেরাকে রাইফেলের নলে রূপান্তরিত করতে হয়। তিনি লিখেছিলেন, তুমি কাঁদছো কেন গো? কেঁদে কি হবে? আমার দিকে চেয়ে দেখো, আমি তো কাঁদি না। ওরা আমার ছেলেটাকে মেরেছে হিরোশিমায়, আমার মাকে খুন করেছে জেরুজালেমের রাস্তায়, আমার বোনটা এক সাদা কুত্তার বাড়িতে বাদী ছিল, তার প্রভু তাকে ধর্ষণ করে মেরেছে আফ্রিকাতে, আমার বাবাকে হত্যা করেছে ভিয়েতনামে, আর আর আমার ভাই তাকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে ওরা, কারণ সে মানুষকে ভীষণ ভালোবাসতো। জহির রায়হানের রাজনীতির শুরুটা হয়েছিল কোনো উন্মাতাল রাজপথের স্লোগান থেকে নয়, বরং তার মস্তিষ্কের গভীরে লালিত প্রগতিশীল চিন্তা থেকে। ১৯৩৫ সালে ফেনীর মজিপুর গ্রামে জন্ম নেয়া এই অসামান্য প্রতিভার রাজনৈতিক দীক্ষা হয়েছিল তার বড় ভাই শহীদুল্লাহ কায়সারের হাত ধরে। শৈশবেই তিনি চিনেছিলেন শোষকের চেহারা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যখন ১৪৪ ধারা জারি করা হয়, তখন আমতলার সভায় যে ১০ জন দুঃসাহসী তরুণ প্রথম ব্যারিকেড ভেঙে কারাবরণ করেছিলেন, জহির রায়হান ছিলেন সেখানে। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসেই তিনি উপলব্ধি করেছিলেন বাঙালির মুক্তির লড়াই কেবল বন্দুক দিয়ে জেতা সম্ভব নয়, এই লড়াই লড়তে হবে শিল্প মননের প্রান্তরে। তার মস্তিষ্ক সবসময় খুঁজত অচলায়তন ভাঙার পথ। যখন গোটা পাকিস্তান শাসনামলে বাংলা ভাষাকে স্তব্ধ করার ষড়যন্ত্র চলছিল, জহির রায়হান তখন তার মেধাকে ব্যবহার করছিলেন বাঙালির সাংস্কৃতিক স্বাধিকারের ব্লুপ্রিন্ট তৈরি করতে। তিনি বিশ্বাস করতেন, একটি জাতিকে ধ্বংস করতে হলে আগে তার সংস্কৃতিকে পঙ্গু করতে হয়, আর সেই সংস্কৃতিকে রক্ষার ঢাল হিসেবে তিনি নির্মাণ করলেন সাহিত্য চলচ্চিত্রের এক শক্তিশালী প্রতিরক্ষাব্যূহ। জহির রায়হান যখন কলম ধরতেন, তখন সাদা কাগজগুলো হয়ে উঠত এক একটি রণক্ষেত্র। তার ২১-এর গল্প কেবল ছোট গল্প নয়, এটি বাঙালির আত্মপরিচয় সন্ধানের এক বিষাদময় মহাকাব্য। মেডিকেল শিক্ষার্থী তপু, যার এক পা সামান্য ছোট হওয়ার কারণে একটু কুড়িয়ে চলত, সে হারিয়ে গেল ২১-এর মিছিলে। ১.৫ বছর পর তপুর বন্ধুরা ল্যাবে কঙ্কাল নিয়ে পড়তে গিয়ে একটি খুঁতযুক্ত কঙ্কাল খুঁজে পায়। তখন তারা পাথর হয়ে যায়। তপুর সেই কঙ্কাল যেন হয়ে উঠল এক অবিনাশী প্রতীক। শরীরকে ধ্বংস করা যায়, কিন্তু মাটির গভীরে থাকা আদর্শকে নয়। তার আরেক ফাল্গুন উপন্যাসে তিনি লিখলেন সেই অমোঘ বাক্য, আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব। এই একটি পংক্তি তৎকালীন তরুণ প্রজন্মকে আগ্নেয়গিরির মতো জাগিয়ে তুলেছিল। আবার যখন তিনি লিখলেন আর কতদিন, তখন তার ক্যানভাস আর কেবল বাংলাদেশের সীমানায় আটকে থাকলো না। তিনি হিরোশিমা, ভিয়েতনাম, জেরুজালেম আর স্টালিনগ্রাদকে এক সুতোয় গেঁথে দেখান যে মানুষের এই দীনতার কোনো শেষ নেই। তিনি প্রশ্ন ছুড়ে দেন সভ্যতার কাঠগড়ায়,
ধর্মের নামে, বর্ণের নামে আর কতকাল মানুষকে হত্যা করবে। তার কলম ছিল এক শানিত অস্ত্র, যা দিয়ে তিনি উপড়ে ফেলতেন শোষকের মুখোশ। জহির রায়হান কেবল কাগজের পাতায় সীমাবদ্ধ থাকেননি, তিনি তার রাজনৈতিক দর্শনকে সাধারণ মানুষের চোখের সামনে জীবন্ত করে তুলেছিলেন ক্যামেরার লেন্স দিয়ে। 1957 সাল জাগুহুয়া সাভেরার সহকারী পরিচালক হিসেবে শুরু করা এই যাত্রা তুঙ্গে পৌঁছালো 1970 সালে জীবন থেকে নেয়া চলচ্চিত্রের মাধ্যমে। একটি মধ্যবিত্ত পরিবার, একটি চাবির গোছাকে তিনি রূপক হিসেবে ব্যবহার করলেন তৎকালীন পাকিস্তানের স্বৈর শাসনের বিরুদ্ধে। বাড়ির এক নায়ক রওশন জামিলের আঁচলে বাঁধা চাবির গোছা হয়ে দাঁড়ালো আইয়ুব খানের শাসনের নগ্ন প্রতীক। এই ছবিতে আমার সোনার বাংলা আর কারার হই লৌহ কপাট গানগুলো ব্যবহার করে তিনি সেন্সর বোর্ডের রক্তচক্ষুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে জহির রায়হান পাড়ি জমান কলকাতায়। সেখানে তিনি হাতে তুলে নেন তার শ্রেষ্ঠ অস্ত্র ক্যামেরা, তৈরি করলেন বিশ্ব কাঁপানো প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড। কোনো আড়ম্বর নেই, কোনো বিশাল বাজেট নেই, কিন্তু ক্যামেরার লেন্সে তিনি এমনভাবে পাকিস্তানি সেনাবাহিনীর পৈশাচিকতা আর শরণার্থীদের হাহাকার তুলে ধরলেন, গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেল। এটি কেবল একটি প্রামাণ্যচিত্র ছিল না, এটি ছিল রণাঙ্গনের চেয়েও শক্তিশালী এক কূটনৈতিক লড়াই। তার ক্যামেরা সেদিন হয়ে উঠেছিল এক অদৃশ্য রাইফেল, যা পাকিস্তানিদের মিথ্যা প্রচারণার দেয়াল গুড়িয়ে দিয়ে আন্তর্জাতিক জনমত গড়ে তুলেছিল। 71-এ জহির রায়হান নিজের পরিচয় দিতেন এভাবে: আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই, আমি কেবল একজন লেখক এবং চলচ্চিত্রকার। কিন্তু আমি মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে দেখেছি। পাকিস্তানি মিলিটারিরা মানুষ গুলি করে মারার পর মুভি ক্যামেরা দিয়ে সেই মৃত লাশের ভিডিও চিত্র নিত, বাড়ি ঘর জ্বালিয়ে দেবার পর সেগুলোর ভিডিও নিত। এরপর তারা এই ধারণকৃত অংশগুলোকে সম্পাদনা করে প্রেসে ছেড়ে দিয়ে বলতো, বাঙালিরা অবাঙালিদের হত্যা করছে। এই পরিস্থিতি সামাল দিতেই তাদেরকে রাস্তায় নামতে হয়েছিল। এটি ছিল এক মিথ্যা বানোয়াট কথা। 16 ডিসেম্বর 1971 রেসকোর্স ময়দানে যখন আত্মসমর্পণের ইতিহাস রচিত হচ্ছে, জহির রায়হান তখন ক্যামেরায় বন্দি করছিলেন বাঙালির বিজয় উল্লাস। কিন্তু বিজয়ের সেই আলোতেও তার মনে ছিল এক গভীর অন্ধকার। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নীল নকশার আলবদররা ধরে নিয়ে গিয়েছিল তার প্রেরণার উৎস বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে। জহির রায়হান পাগলের মতো ভাইকে খুঁজে বেড়াচ্ছিলেন। তিনি গঠন করেছিলেন বুদ্ধিজীবী হত্যা তদন্ত কমিটি। এক সংবাদ সম্মেলনে তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন, আমার কাছে এমন অনেক তথ্য প্রমাণ আছে যা প্রকাশ করলে অনেক মুখোশধারী নেতার স্বরূপ উন্মোচিত হবে। সেই রহস্যময় সত্য কি তার অন্তর্ধানের কারণ ছিল? আজ প্রশ্ন জাগে। 1972 সালের 30 জানুয়ারি সকালে এক অজ্ঞাত ফোন এলো। জানানো হলো মিরপুর 12 নম্বরে বড় ভাই শহীদুল্লাহ কায়সার বন্দী আছেন। ভাইয়ের টানে ব্যাকুল জহির রায়হান আর এক মুহূর্ত দেরি করেননি। মিরপুর তখনও ছিল বিহারি আর ছদ্মবেশী পাকিস্তানি সৈন্যদের শক্তিশালী ঘাঁটি। মিরপুরের সেই যুদ্ধে জহির রায়হান সম্মুখভাবে থেকে লড়াই করতে গিয়েছিলেন, খুঁজতে চেয়েছিলেন নিজের ভাইকে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তিনি হারিয়ে গেলেন আর ফিরে এলেন না। পরবর্তী সময়ে প্রত্যক্ষদর্শী নায়ক আমির হোসেনের জবানবন্দি থেকে জানা যায়, এক ইটের স্তূপের পাশে গুলিবিদ্ধ হয়ে পড়েছিলেন জহির রায়হান। ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যা করে মরদেহ গুম করে ফেলে। যে মানুষটি সারা জীবন মানুষের মুক্তির কথা তার মস্তিষ্ক, কলম আর ক্যামেরা দিয়ে প্রচার করে গেছেন, সেই মানুষের নিজের মৃত্যু হলো এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের আড়ালে। তিনি হারিয়ে গেলেন স্বাধীন বাংলাদেশে। জহির রায়হানের বয়স তখন ছিল মাত্র 37। এই অল্প সময়ের জীবনেই তিনি আমাদের দিয়ে গেছেন হাজার বছর ধরের মতো গ্রাম বাংলার চিরায়ত রূপ, বরফ গলা নদীর মতো মধ্যবিত্তের যাতনা আর জীবন থেকে নেয়ার মতো রাজনৈতিক প্রজ্ঞা। তিনি বিশ্বাস করতেন, অন্ধকার যত গভীরই হোক, ভোরের আলো ফুটবেই। অথচ যে মানুষটি সারা জীবন আলো খুঁজে বেড়ালেন, তার নিজের পরিণতি হলো এক অন্ধকার রহস্যের মাঝে। জহির রায়হান কেবল একজন ব্যক্তি নন, তিনি একটি কালখণ্ড। তিনি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে মস্তিষ্ককে শানিত করতে হয়, কলমকে তলোয়ার করতে হয় আর ক্যামেরাকে বিপ্লবের হাতিয়ার করতে হয়। মিরপুরের কোনো এক নামহীন গণকবরে তিনি ঘুমিয়ে আছেন, কিন্তু সেই চিরন্তন প্রশ্নটি আজও প্রাসঙ্গিক। পৃথিবীর এই বর্বরতা কি শেষ হবে না?
মানুষের রক্ত নিয়ে হোলি খেলা আর কতদিন। বাঙালির ইতিহাসে জহির রায়হান থাকবেন সেই সূর্য হয়ে, যিনি তার অকাল অন্তর্ধানের মধ্য দিয়েও আমাদের শিখিয়ে গেছেন স্বাধীনতার প্রকৃত মূল্য, জানিয়ে গেছেন মরতে হলে বিশ্বাস করেই মরব। আজ অন্তর্ধানে হারিয়ে যাওয়া কিংবদন্তি জহির রায়হানের জন্মদিন।